আমাদের আজকের গল্প অভিশপ্ত মূর্তি, লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি আমাদের আজকের গল্প অভিশপ্ত মূর্তি। রমেশের মতে গরম যখন চরম হইয়া ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পাইয়া প্রাণ পাখি খাঁচা ছাড়ি করিতে থাকে, বিকালে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়া হাঁ করিয়া হাঁপ ছাড়াই বাঁচিবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। এতএব তারা কয় বন্ধুতে প্রত্যহ এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করিত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়া জমিয়াছিল। রমেশ ঘাসের উপরে উড়ানি বিছাইয়া শুইয়াছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারংবার নিভিয়া যাইতেছে দেখিয়া ক্রমেই চটিয়া উঠিতেছিল। সুরেশ এক মনে একখানা বিলাতি ডিটেকটিভ উপন্যাস পড়িতেছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চোখে তাকাইয়াছিল। সেই বেঞ্চখানার ওপরে দুজোড়া সাহেব মেম বসিয়াছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতন মোটা, তার মেমটি বাঁখারির মতন রোগা, আর যে সাহেবটি বামনের মতন বেঁটে, তার মেমটি প্রায় জিরাফের মতন ঢেঙা। এমন বিসদৃশ্য চারটি চেহারা এক জায়গায় দেখিতে পাওয়ার সৌভাগ্য বড় দুর্লভ। হঠাৎ পিছন হইতে চেনা গলায় একজন বলিল, ওহে, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম। সবাই তাড়াতাড়ি ফিরিয়া দেখিল পরেশ। অমনি একসঙ্গে প্রশ্ন হইল, কি হে, তুমি না পুরী গিয়েছিলে, কবে ফিরলে হে? জায়গাটি কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলকার মাঝখানে আসিয়া বসিল। তারপর কোঁচানো উড়ানিখানা খুলিয়া সাবধানে কোলের উপর রাখিয়া বলিল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চারটি প্রশ্নের জবাব দেয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালে ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জল হাওয়ায় ঘোরতর হয়ে ওঠে। পুরী থেকে আমি কোনারক গিয়েছিলাম। রমেশ চমকাইয়া বলিল, হ্যাঁ, কোনারক? ও কি, কোনারকের নাম শুনে তুমি অমন চমকে উঠলে কেন? না না, ও কিছু না, তুমি যা বলছিলে বলো। সে হবে না, আগে বলো তুমি চমকালে কেন? সে অনেক কথা, তা হোক, বলো। শুনলে তোমরা বিশ্বাস করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতন চর্বিত চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু তুমি বড় বেশি ল্যাজে খেলাচ্ছ রমেশ। অগত্যা বাধ্য হইয়া রমেশ তার কথা শুরু করিল। অনেকদিন আগেকার কথা। আমরা কয় বন্ধুতে কোনারক দেখতে গিয়েছিলাম। কোনারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোনারকের আশেপাশে মাঝে মাঝে 2-4খানি ছোটখাটো গাঁ আছে। এসব গাঁয়ে লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো ও গয়লা শ্রেণীর। কোনারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেই দিন বিকালে আমরা অমনি একখানি গাঁয়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম। কৌতূহলী চোখে এদিকে ওদিকে তাকাতে তাকাতে আসছি। হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতন কি একটা নজরে ঠেকলো। এগিয়ে গিয়ে দেখি, সত্যি এক পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীয়। গরম দেখে মনে হলো কোনারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে। কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি অসুছন্তি ব্রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়ে একজন গাঁয়ের লোক যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, হ্যাঁ রে, এই পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িষ্যা ভাষায় সে যা বললে তার মর্ম বুঝলাম এই যে গাঁয়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল।
কিন্তু সে মরে যাবার পর তার ছেলেরা এটা এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিত ভাবে লোকটি বললে, কেন যে সে তা জানি না। তার মুখ দেখে মনে হলো সে যেন কি লুকোচ্ছে। আচ্ছা, তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেবল শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর দংশনোদ্যত সাপের দিকে লোক যেমন করে তাকায় তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে, সে পারবে না। খামখা লোকটা আঁতকে উঠল কেন মূর্তিটার দিকে তার পাষাণ নয়ন তুলে সে যেন করুণ হাসি হাসছে। আপনার নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সে লোকটা আর নেই। হনহন করে তাড়াতাড়ি সে গাঁয়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে এগিয়ে গেছেন। চেঁচিয়ে ডাকতে সবাই ফিরে এলেন। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললাম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ তার আধখানা বালির ভিতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝতে পারিনি। এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ের শ্রীচাঁদ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতাম না। মনে হলো শিল্পী আর একটু চেষ্টা করলে এর মনোব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলাম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গাঁয়ের লোকে নিশ্চয়ই উড়িয়া ভাষায় যৎপরণাস্তি রুদ্র রস প্রকাশ করবে, কিন্তু আশ্চর্য এই যে কেউ টু শব্দটি পর্যন্ত করলে না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালাম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ঢিমিয়ে ঢিমিয়ে চলতে লাগলো। ওপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি। চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে ছড়িয়ে দিলাম। আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতন আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুণ্ডদন্তে অধর চেপে সে ঠিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার 2 হাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সে জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাব অমনি চট করে ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভিতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতন দেখাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষ। বাইরে মরার মতন হলদে আধখানা চাঁদ এক রাশ এলোমেলো কালো মেঘের ওপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ। কেবল খুব দূর থেকে চির জাগ্রত সমুদ্রের অশ্রান্ত হাহাকার বাতাসে ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভিতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলুম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না, ভ্রম নয়। ভিতর থেকে নিশ্চয়ই কারো নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোঁড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম সে তেমনই স্থির ভাবে পড়ে আছে। ঝাঁ করে মনে হলো কোণার্কের সেই গেউ লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সে এই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুশ্রী তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন?
নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ থেকে ওপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাজটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন কার দুটো পাথুরে চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতন ক্রমাগত আমার পিঠের ওপরে এসে বিঁধছে আর বিঁধছে। শেষটা এমন অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলাম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে পড়ে অন্য এক গাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমাচ্ছিলেন। গুঁতোগুতি করে কোনো গতিকে বাকি রাতটা কাটিয়ে দিলেন। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতে দেখি আমার বিছানার ওপরে একটা কুকুরছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রাসুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম। ছানাটা কেউ কেউ করে উঠতে গাড়োয়ান ছোনা ছুটে এলো। বললে, বাবু মেরো না মেরো না, ও আমার কুকুর। তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মরে গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গে গাড়িতেই থাকে। বুঝলুম গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকী সেই প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট টেবিলের ওপরে দাঁড় করিয়ে দিলুম। আমার স্ত্রী তাকে দেখবার জন্যে একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললে, কালামুখী দাঁড়াবার আবার ঢং দেখো না, দি ঠাস করে গালে এক চাপড়। রমা মূর্তির গালে সকৌতুকে একটি চড় বসিয়ে দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে এসে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম তার মুখ একেবারে পাংশে হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? ও ও আমার হাত কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে চড় মারতেই ও যেন আমাকে কটাস করে কামড়ে দিলে। বিশ্বাস হচ্ছে না, এই দেখো দেখো আমার হাত দিয়ে রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যি রক্ত গড়াচ্ছে যে। হতভম্বের মতন মূর্তির দিকে চাইলাম, কিন্তু তখনই বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁজেছে। রমার হাত তার ওপর গিয়ে পড়াতেই আঁচড়ে গেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করলে না। আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলাম। সে বললে, একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন এ আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনবার কি দরকার ছিল গো? স্ত্রী লোকের কি কুসংস্কার। আমি হেসে বললাম, যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাও, গে যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভেবাচাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলাম, রূপের গর্ব ভরা হাসি মুখে। আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপে এসে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্যরলে এবং ওই চরণের রুনুঝুনু নুপুর নিক্কণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধহয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি ওই নর্তকীর প্রতিমা না দেখতো তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়তো। সে একজন মানুষের মতন মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারুর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বললে, রমেশ, এ যে অমূল্য রত্ন, বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতুম না। বিনোদ কাছে দূরে আশপাশ সম্মুখ ও পিছন থেকে নানা রকমে ঘুরে ফিরে প্রতিমূর্তিটাকে দেখলে। তারপর তার গায়ের ওপর আপনার হাত রেখে আবার বললে, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি
এমন প্রতিমা গড়তে পারে? দেখো বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতাম আর এই যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিতাম। হাই, এ হচ্ছে পাষাণী, একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়াস্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকোনো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিলে, কিন্তু পর মুহূর্তে বিদ্যুতের হাতের মতন হাতখানা গুটিয়ে নিয়ে হতভম্বের মতন দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, কি হে, ব্যাপার কি? বিনোদের মুখে খানিকক্ষণ বাক্যস্ফূর্তি হলো না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফেল ফেলে চোখে চেয়ে আমতা আমতা করে বললে, এ কি সত্যি? কি সত্যি হে? দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেমনই হাত রাখলাম অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপদুপিয়ে নেচে উঠল। আমি উচ্চস্বরে হেসে বললাম, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে বসে আছো। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বললেন, তাই বটে, আমারই ভ্রম। কই, এখন তার মনে হচ্ছে না? এ দেহ এখন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতন শীতল। তারপর থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললে, হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতুম তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতাম। আমার একটি বদ অভ্যাস আছে, রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বইটই পড়ে কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠলুম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি। এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলাম। এত রাতে জেগে কে? একটু আশ্চর্য হয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ। বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থির ভাবে বেরিয়ে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটা পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলাম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাবার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লাম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললাম, কি হে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? সে বিস্মিত স্বরে বললে, তুমি জানলে কি করে? আমি বললাম, কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে আমি তখন জেগেছিলাম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বললে, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। কিরকম? নর্তকীর মূর্তিটা আর একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছিলাম জানো? দেখলাম প্রতিমা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল, যদিও তার দেহ যেমন ছিল তেমনি পাথরেরই রইল। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বললে, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? আমি বললাম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলে। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব অমনি ঘুম ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলাম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমনই গরম হয়ে উঠলো যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলাম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদ ভয়ে গুড়গুড় করে উঠল। তবে কি সত্য সত্যই এই মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললাম, বিনোদ, ও ঘরে তুমি আর শোবে না। আমার স্বরে চমকে উঠে বিনোদ বললে, কেন বলো দেখি? নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি ও মূর্তিটার কথা বড় বেশি ভাবছো, হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। বিনোদ হাসতে হাসতে বললে, দেখলামই বা, তাতে কি হয়েছে? স্বপ্ন তো সত্যি নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সেই হাসি
তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে এক ভয়ানক আর্তনাদ। সে কি চিৎকার! চারিদিকের গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুল ভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম। আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে বিছানায় উঠে বসে সভয়ে বললে, ও কি গো, ও কি! আবার আর্তনাদ, এবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এই যে বিনোদের স্বর! আমি আর দাঁড়ালুম না, ঝড়ের মতন বাইরে বেরিয়ে ঘরের দিকে ছুটে গেলুম। বাইরের ঘরের দিকে ছুটে গেলুম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে। শুনলুম সে অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড়, ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আর কথা বেরুলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না, সে যে কি এক মহা ভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে তখনই আমি ছুটে পালাতুম, কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দুহাত ভর দিয়ে বসে পড়লুম। অন্ধকার ঘরের ভিতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে জোঝাজুঝি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানি শব্দটা থেমে এলো। তারপর সব চুপচাপ। আর একটু তেমন ভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলুম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপর হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের মৃতদেহ নিথর নিষ্পন্দ হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটা বিনোদের ওপর থেকে তুলে ফেললুম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডাকা হলো। সে মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেঁতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণীর স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করিল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা কহিল না। তারপর যোগেশ আপনার নিবন্ত বিড়িতে খুব একটা জোর টান মারিয়ে বলল, সে লক্ষ্মীছাড়া মূর্তিটার কি হলো? রমেশ বলল, তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সুরেশ বললে, সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে? রমেশ বাধা দিয়ে বললে, না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? মূর্তিটা বোধ হয় কোনো গতিকে তার ঘাড়ের ওপরে পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? তার জন্যই আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ে আর এক কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার ওপরে ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমনি জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায়। উমেশ কপালে চোখ তুলিয়া বলিল, কি ভয়ানক! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, না, আমি ভূত মানি না।